আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। গৃহবন্দী দশা আমাদের এখনো কাটেনি, তাই বাড়িতে বসে যতটা সম্ভব তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করছি। আজকে তোমাদের ক্লাস 10-এর জৈব রসায়ন এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট, অর্থাৎ দুটো অংশে এই চ্যাপ্টার আমি ভাগ করেছি। তার প্রথম পার্ট তোমাদেরকে জানানো বা বোঝানোর চেষ্টা করছি। জৈব রসায়ন শব্দটার যে জৈব কথাটা রয়েছে, এটার মানে কি? আমরা প্রত্যেকেই জানি জৈব কথার অর্থ হচ্ছে জীব দেহ থেকে প্রাপ্ত। জীবদেহ বলতে আমরা উদ্ভিদ এবং প্রাণী উভয়কেই বুঝি। অর্থাৎ এই চ্যাপ্টারে আমরা সেই সমস্ত যৌগ সম্পর্কে জানব যেগুলো জীব দেহ থেকে পাওয়া যায়। আরেক ধরনের যৌগ যাদেরকে নিয়ে আমরা অনেকটাই পড়াশোনা করেছি এর আগেও, সেটাকে বলা হয় অজৈব যৌগ। অর্থাৎ যেগুলো জীবদেহ থেকে পাওয়া যায় না, প্রকৃতিতে মাটির তলা থেকে বা সমুদ্রের জল থেকে ইত্যাদি অংশ থেকে আমরা পেয়ে থাকি, সেগুলো হচ্ছে জৈব যৌগ, অজৈব যৌগ। আজ পড়ব জৈব যৌগ। দেখো, শুরুতেই আমরা একটা সাল লিখেছি 1828। একজন বিজ্ঞানীর নাম লেখা আছে, বিজ্ঞানী ভোলার। তো এই সালটি জৈব রসায়নের বা জৈব যৌগের বিদ্যা যে পড়াশোনা, তার ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সাল। না, এই সালের আগে পর্যন্ত বিজ্ঞানী মহলের ধারণা ছিল জৈব যৌগ শুধুমাত্র জীবদেহ থেকেই পাওয়া যায়, শুধুমাত্র জীবদেহ থেকেই পাওয়া যায়, সেই জন্যই জৈব যৌগ। কিন্তু 1828 সালে বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগের সৃষ্টি করলেন ল্যাবরেটরিতে। কী ছিল সেই অজৈব যৌগটি? তোমরা দেখতে পাচ্ছ, অ্যামোনিয়াম সায়ানেট, NH4CNO, অ্যামোনিয়াম সায়ানেট। সেখান থেকে তিনি তৈরি করলেন ইউরিয়া, CONH2। এই ইউরিয়া একটি জৈব যৌগ পাওয়া গেল একটি অজৈব যৌগ থেকে। রসায়ন বিজ্ঞানের একটা নতুন দিগন্ত খুলে গেল এই সালটির বিশেষ দিনটিতে, এবং তৎপরবর্তীকালে লক্ষ লক্ষ জৈব যৌগ তৈরি করা হয়ে গেল বা হচ্ছে, এখনও চলছে, অজৈব যৌগ থেকে। তাহলে সর্বপ্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ সৃষ্টি 1828 বিজ্ঞানী ভোলার করেছিলেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া। এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, আমরা এবার একটু দেখে নিই জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে মূল কী পার্থক্যগুলো আছে। দেখো, খেয়াল করে আমি সব লিখে রেখেছি। প্রথমত, জৈব যৌগ সাধারণত সমযোজী যৌগ হয়। আগের আমার ভিডিওটিতে রাসায়নিক বন্ধন সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, সেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো সমযোজী যৌগ কারা। তো জৈব যৌগ মাত্রই সাধারণত সমযোজী হবে, অজৈব যৌগ তড়িৎযোজী হবে। যেহেতু সমযোজী, সেহেতু জৈব যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কম হবে, বা জৈব যৌগ জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। অন্যদিকে অজৈব যৌগের যেহেতু তড়িৎযোজী, সেই হিসাবে গলনাঙ্ক, স্ফুটনাঙ্কটা বেশি হবে এবং এরা পোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তৃতীয়ত, জৈব যৌগ সাধারণত দাহ্য পদার্থ, কিন্তু অজৈব যৌগ সাধারণত অদাহ্য। আরেকটি পার্থক্য হচ্ছে বেশিরভাগ জৈব যৌগেই সমাবয়বতা দেখা যায়। সমাবয়বতা কী, সেটা তোমাদেরকে আমি পরবর্তী সময়ে দেখাবো। এটি একটি বিশেষ ধর্ম যা জৈব যৌগের আছে। বেশিরভাগ জৈব যৌগেই কিন্তু সমাবয়বতা দেখা যায়, যেখানে অজৈব যৌগের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ যৌগেই এই জিনিসটা দেখা গেছে। তো মূলত এই বিশেষ পার্থক্যগুলো একটু খেয়াল রাখতে হবে। আরেকটা বিশেষ জিনিস এখানটা লেখা আছে, তোমাদের একটু খেয়াল রাখা দরকার, যে জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন। এটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট। জৈব যৌগ যত আছে এখনও পর্যন্ত, যত জৈব যৌগ প্রকৃতি থেকে পাওয়া গেছে বা ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা তৈরি করেছেন বা আগামী দিনে তৈরি হবে, কার্বন হচ্ছে তার মূল উপাদান প্রত্যেকটি জৈব যৌগের। এটা কিন্তু মনে রাখতে হবে।
তার সাথে কি থাকে কার্বনের সাথে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন, হ্যালোজেন মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন বা আয়োডিন ইত্যাদি, এই সমস্ত মৌল অথবা কিছু ধাতব মৌলও পাওয়া গেছে বা পাওয়া থাকতে পারে। জৈব যৌগ গঠনে কার্বন বিশেষ ভূমিকা পালন করে, তাই কার্বন ঘটিত যৌগের রসায়নকে বলা হচ্ছে জৈব রসায়ন। অর্থাৎ জৈব রসায়নকে আমরা কার্বন ঘটিত রসায়ন, যৌগের রসায়নও বলতে পারি, কার্বন কেমিস্ট্রি, যেহেতু কার্বনের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে প্রত্যেকটি জৈব যৌগ গঠনের ক্ষেত্রে। এবার আমরা আসছি কার্বনের চতুর্যোজ্যতা। আমরা বন্ধন চ্যাপ্টারে দেখেছি কার্বনের প্রোটন সংখ্যা 6, তাই ইলেকট্রন সংখ্যাও 6 হবে। দেখো, প্রথম কক্ষ অর্থাৎ কে কক্ষে 2টি ইলেকট্রন এবং এল কক্ষে 4টি ইলেকট্রন আছে, অর্থাৎ 2,4। এই হচ্ছে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে কে কক্ষে 2টি এবং এল কক্ষে 4টি, যেহেতু সর্ববহিস্থ কক্ষপথে 4টি ইলেকট্রন রয়েছে, তাই আমরা বলতে পারি যে কার্বনের যোজ্যতা 4, এবং এই 4টি ইলেকট্রনই কিন্তু সমযোজ্যতায় অন্য কার্বন বা অন্যান্য মৌলের সাথে যুক্ত হয়। দ্বিতীয় একটি বিশেষ ধর্ম জৈব যৌগের বা কার্বনের থাকার জন্য হয়েছে, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। না, এখানে দেখা যাচ্ছে কার্বন পরমাণুগুলি সমযোজী বন্ধনে পরস্পর যুক্ত হয়ে সুস্থিত কার্বন শৃঙ্খল গঠন করতে পারে এই বিশেষ ধর্মের জন্য, যার নাম হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। এটি কার্বনের একটি বিশেষ ধর্ম, যা অন্যান্য কোনো মৌলের সেভাবে দেখা যায় না। এবং কার্বন এই ক্যাটিনেশন ধর্মের জন্য কিন্তু একটার সাথে আরেকটি কার্বন, এরকম করে করে অসংখ্য হাজার হাজার কার্বন পরস্পর যুক্ত হয়ে কার্বন শৃঙ্খল তৈরি করতে সক্ষম হয়। তো এই কার্বন শৃঙ্খল আমরা দেখব দু রকমের আছে, এক হচ্ছে মুক্ত কার্বন শৃঙ্খল আর একটা হচ্ছে বদ্ধ কার্বন শৃঙ্খল। মুক্তর মধ্যে আবার দু রকম ভাগ আছে, শাখাবিহীন, শাখাযুক্ত। শাখাবিহীন কীরকম দেখতেই পাচ্ছ, এই যে কার্বন 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 পরস্পর জুড়ে গেছে, আর এখানটায় দেখো কার্বন 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 জুড়েছে, আবার এই কার্বন থেকে একটা শাখা বেরিয়ে এখানে আরেকটা কার্বন জুড়েছে, অর্থাৎ এই যে একটা ব্রাঞ্চ বা শাখা আসলো, এই জন্য এটাকে বলা হচ্ছে শাখাযুক্ত। কিন্তু এখানে সেরকম কোনো শাখা নেই। মুক্ত কথাটার মানে কি, দেখো দুটো দিক, এই যে একটা শৃঙ্খল, তার একদম লেফট সাইডে বা রাইট সাইডে যে কার্বন আছে সেগুলো মুক্ত আছে, অর্থাৎ আর কারোর সাথে যুক্ত নেই অন্য কোনো কার্বনের সাথে। বদ্ধ কার্বন শৃঙ্খল কীরকম দেখলেই বুঝতে পারবে। দেখো কার্বন 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 এরা কিন্তু পরস্পর সঙ্গে যুক্ত হয়ে একটা বদ্ধ শৃঙ্খল তৈরি করেছে। তাহলে মুক্ত এবং বদ্ধের যে পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছ। কার্বনের দুটো যে প্রান্ত যদি খোলা থাকে তারা হচ্ছে মুক্ত, যখন আটকানো থাকবে তখন হচ্ছে বদ্ধ। এটা 4টে কার্বন, 3টে কার্বন দিয়েও করতে পারতাম, এবং 3-এর বেশি তো যে কোনো সংখ্যা দিয়েই করা যাবে। জৈব যৌগের প্রকারভেদ বন্ধনের প্রকৃতি অনুযায়ী। বন্ধনের প্রকৃতি অনুযায়ী জৈব যৌগকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কি না, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। বন্ধনের প্রকৃতি কীরকম দেখো, সম্পৃক্ত পাশে আমি লিখে রেখেছি এক বন্ধন, অর্থাৎ জৈব যৌগে কার্বনগুলি যখন এক বন্ধন থাকবে, প্রত্যেকটা কার্বনের যে 4টি যোজ্যতা আমরা দেখেছিলাম সেগুলো সব যখন এক বন্ধন হিসাবে যুক্ত থাকবে তখন তাকে বলছে সম্পৃক্ত জৈব যৌগ। তাহলে অসম্পৃক্তের ক্ষেত্রে কি আছে, কার্বন কার্বনের মধ্যে হয় দ্বিবন্ধন থাকতে পারে অথবা কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকতে পারে, এদেরকে বলা হচ্ছে অসম্পৃক্ত। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকা মানে সেটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। উদাহরণ কি, মিথেন, ইথেন। অসম্পৃক্ত দ্বিবন্ধন জৈব যৌগের উদাহরণ হচ্ছে ইথিলিন, আর ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত জৈব যৌগের উদাহরণ হচ্ছে অ্যাসিটিলিন। এগুলোকে একটু লিখে লিখে প্র্যাকটিস করবে। নাম, যৌগটির নাম এবং তার সংকেত অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে। পরবর্তী পয়েন্ট হচ্ছে কার্যকরী মূলক। খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। দেখো, যেসব সক্রিয় মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বলে। অর্থাৎ এই যে মূলক, এমন একটা অংশ জৈব যৌগের, এমন একটা গ্রুপ বা মূলক যারা জৈব যৌগের অণুতে উপস্থিত থাকবে এবং থাকার ফলে সেই যৌগটির প্রকৃতি কেমন হবে বা রাসায়নিক ধর্ম কেমন হবে সেটা ঠিক করে দেবে ওই গ্রুপটি বা ওই মূলকটি।
একে বলা হচ্ছে কার্যকরী মূলক। এই উদাহরণটা একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে। যেমন অ্যালকোহল জাতীয় জৈব যৌগের যে কার্যকরী মূলকটি উপস্থিত থাকে তার নাম হচ্ছে হাইড্রক্সিল মূলক, সংকেত OH বা ও বন্ড এইচ, সিঙ্গেল বন্ড এইচ, এভাবেও গঠনটা লেখা যেতে পারে। উদাহরণ মিথাইল অ্যালকোহল CH3OH। এই যে OH গ্রুপটি থাকলে আমরা বুঝে যাব যে এই যৌগটি একটি অ্যালকোহল জাতীয় যৌগ। অর্থাৎ অ্যালকোহল জাতীয় যৌগ কিনা বুঝবো যে কার্যকরী মূলকটিকে দেখে, সেটি হচ্ছে OH বা হাইড্রক্সিল মূলক। একইভাবে অ্যালডিহাইডের ক্ষেত্রে CHO, যেমন দেখো CH3CHO, এই যে CHO গ্রুপ আছে, অ্যাসিটালডিহাইড, এটি একটি অ্যালডিহাইড। কিটোনের ক্ষেত্রে CO গ্রুপ, COটা কেমন থাকে, C ডাবল বন্ড। দেখো অ্যাসিটোন CH3CO CH3। অ্যাসিড গ্রুপ কার্বক্সিল গ্রুপ থাকে COOH। কীভাবে থাকে, C ডাবল বন্ড আর একটা কার্বনের সাথে OH থাকে। যেমন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এই যে COOH গ্রুপ আছে, তাই এটি একটি অ্যাসিটিক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড। অ্যামিন NH2 গ্রুপ, মিথাইল অ্যামিন CH3NH2। ইথারে একটা অক্সিজেন থাকে যার দুদিকে সিঙ্গেল বন্ড থাকে, CH3OCH3। দেখো অক্সিজেনকে মাঝখানে রেখে দুদিকে দুটো CH3 আছে, এর নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। অর্থাৎ এই যে অক্সিজেনটা এইভাবে থাকা মানে আমরা বুঝে যাব যে এই যৌগটি একটি ইথার জাতীয় যৌগ। এই যে বিভিন্ন আলাদা আলাদা টাইপের, আমরা এখানে 6টা লিখেছি, 6 ধরনের জৈব যৌগের নাম। প্রত্যেকের কার্যকরী মূলক কিন্তু আলাদা এবং প্রত্যেকের রাসায়নিক ধর্ম আলাদা, প্রকৃতিও আলাদা। তাহলে সেটা এগুলো কে ঠিক করে দিল না, কার্যকরী মূলক। পরবর্তী পয়েন্ট সমাবয়বতা, যেটা আমরা শুরুতে একটু দেখেছিলাম জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্যের মধ্যে। সমাবয়বতা একটি বিশেষ ধর্ম যা সাধারণত জৈব যৌগে দেখা যায়, বেশিরভাগ জৈব যৌগেই দেখা যায়। কি সেটা না, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট, একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট যৌগ গঠনের ঘটনাকে সমাবয়বতা বলে। অর্থাৎ জৈব যৌগের দেখা যাচ্ছে দুটো আলাদা আলাদা জৈব যৌগ, কিন্তু যাদের আণবিক সংকেত এক, কিন্তু যেহেতু আলাদা যৌগ সেহেতু তাদের ধর্ম আলাদা হবে। এরকম ঘটনা যদি ঘটে তখন তাকে আমরা বলি সমাবয়বতা। এবং এই ধরনের যৌগগুলিকে বলা হয় সমাবয়ব। সমাবয়বতা 3 রকম, দেখো পরিষ্কার: আলোকীয় সমাবয়বতা, জ্যামিতিক সমাবয়বতা এবং গঠনগত সমাবয়বতা। আমাদের এই দুটো অংশ পড়তে হবে না, এটা আমাদের সিলেবাসে নেই। আমরা দেখব গঠনগত সমাবয়বতা, অর্থাৎ অণুর গঠন কেমন হবে সেই অনুযায়ী সমাবয়বতা দেখা যাচ্ছে 2 রকমের: অবস্থান ঘটিত এবং কার্যকরী মূলক ঘটিত। অবস্থান ঘটিত কি, উদাহরণটা দেখো C3H8O, C3H8 এর আণবিক সংকেত। এই C3H8 আণবিক সংকেত বিশিষ্ট 2 রকমের যৌগ হতে পারে। একটা হচ্ছে CH3CH2CH2OH। CH3CH2CH2OH আমরা একটু আগেই দেখলাম যে OH থাকা মানে এটি একটি অ্যালকোহল, এর নাম হচ্ছে N-প্রোপাইল অ্যালকোহল। OH গ্রুপ থাকার জন্য আমরা এটাকে অ্যালকোহল বলছি। আবার এই ফর্মুলাটিকে আমরা এভাবেও লিখতে পারি CH3CHOH CH3, এটাও একটি অ্যালকোহল, আইসোপ্রোপাইল অ্যালকোহল। নামটা আলাদা হয়ে গেল কেন হলো, দেখো আমি স্টার করে রেখেছি। এই যে OH গ্রুপটা, এর অবস্থানটা কোথায় না, এই কার্বনটাতে। অর্থাৎ 3টি কার্বন আছে, তার একদম প্রান্তীয় কার্বনে OHটা আছে। কিন্তু এক্ষেত্রে দেখো OH গ্রুপটা কোন কার্বনে আছে, মাঝের কার্বনটিতে। অর্থাৎ হাইড্রক্সিল গ্রুপ বা যে কার্যকরী মূলক, তার কিন্তু অবস্থানটা এখানে ম্যাটার করছে, যার জন্য যৌগ দুটো আলাদা হয়ে গেল এবং এদের কিন্তু প্রপার্টিজ বা ধর্ম আলাদা, কিন্তু তাদের ফর্মুলা কিন্তু সেম, আণবিক সংকেত এক। তাহলে এই ধরনের সমাবয়বতাকে বলা হচ্ছে অবস্থান ঘটিত সমাবয়বতা। কার্যকরী মূলক ঘটিত, অর্থাৎ কার্যকরী মূলকটা আলাদা হয়ে যাচ্ছে। যেমন C2H6O আণবিক সংকেত, ফর্মুলা কি CH3CH2OH। এই যৌগটাকে আমরা লিখতে পারছি CH3CH2OH। এই যে OH গ্রুপ আছে, অর্থাৎ এটি একটি অ্যালকোহল। আবার দেখো C2H6Oকে আমরা এভাবে লিখতে পারি CH3OCH3। এই যে O এর নিচে দাগ দিয়ে রেখেছি একটু, অর্থাৎ এখানে একটি ইথার কার্যকরী মূলক হিসাবে কাজ করছে O।
CH3 ও CH3, তাহলে যৌগ দুটো একদমই আলাদা হয়ে গেল। কোন দিক থেকে? না কার্যকরী মূলকের দিক থেকে। তাহলে এই ধরনের সমবায়বতাকে বলা হচ্ছে কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। প্র্যাকটিস করবে লিখে লিখে, বারবার বলছি। আমার আজকের টপিকের শেষ পয়েন্ট সেটা হচ্ছে সমগণীয় শ্রেণী, অর্থাৎ একই গণের মধ্যে যে শ্রেণীটা পাচ্ছি। একই গণ বলতে একই ধরনের যৌগ। যেমন ধরো অ্যালকেন, আমরা অ্যালকেনকে যদি ফর্মুলা ওয়াইজ লিখি CnH2n+2, এন এর মান এখানে হচ্ছে 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা, এবং সেই সংখ্যা 1 বসালে CH4 আসবে, 2 বসালে C2H6 আসবে, 3 বসালে এনের জায়গায় C3H2 × 3+2 অর্থাৎ H8 বা C4H10। অর্থাৎ এই ফর্মুলা দিয়ে আমরা যত রকম যৌগ পরপর পরপর লিখে যেতে পারবো। এই টোটাল শ্রেণীটা হচ্ছে একটি সমগণীয় শ্রেণী এবং যার নাম হচ্ছে অ্যালকেন। একই রকমভাবে অ্যালকোহল গ্রুপেরও একটা সমগণীয় শ্রেণী পাওয়া যেতে পারে, যার সাধারণ ফর্মুলায় আমরা লিখলে দেখব CnH2n+2O অর্থাৎ একটা অক্সিজেন, CH3OH, CH3CH2OH, CH3CH2CH2OH। এই ডিফারেন্স থাকবে। একটু খেয়াল করো, আমি একটা জিনিস প্রথমেই বলা উচিত ছিল আমার, সেটা হচ্ছে পরপর দুটো যৌগের মধ্যে দেখবে CH2 গ্রুপের একটা ডিফারেন্স আছে। দেখো একটা C, এখানে দুটো C, অর্থাৎ কার্বনের একটা বেশি হলো, H আছে 4টে, H আছে 6টা, তাহলে H দুটো বেশি হলো। তাহলে এটার সঙ্গে এটার ডিফারেন্স কত হলো? CH2। এটার সঙ্গেও ঠিক এটার ডিফারেন্স হবে CH2, অর্থাৎ CH2 এই যে পরমাণু, একটা কার্বন এবং দুটি হাইড্রোজেন, এই ডিফারেন্সটা কিন্তু এই সমগণীয় শ্রেণীর একটা বিশেষ বৈশিষ্ট্য, যে পরপর যদি দুটো আমরা যৌগ দেখি একই শ্রেণীর পরপর দুটি যে কোনো যৌগের পার্থক্য থাকবে হচ্ছে একটা CH2 গ্রুপের। অ্যালকোহলের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই, অ্যালকোহলও তাই। এটাও যদি ফলো করো দেখবে এখানে একটা কার্বন আছে, এখানে দুটো কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে মোট 3 আর 1 4, এখানে হবে 3, 2, 5 আর 1 6, অর্থাৎ সেই H2 দুটো হাইড্রোজেন এবং একটি কার্বনের পার্থক্য আছে পরপর দুটি যৌগের মধ্যে। আরেকটি উদাহরণ দেওয়া আছে অ্যালডিহাইড, CnH2nO। এই ফর্মুলায় এনের জায়গায় তুমি 1 বসাও, দেখো C, H এর এনের জায়গায় 1 বসালে 2, তাহলে CH2O অর্থাৎ HCHO। দেখো একটা C, দুটো HO, এটা হচ্ছে ফর্মালডিহাইড। তার পরবর্তী এনের জায়গায় 2 বসাবো, তাহলে C2H4O, CH3CHO, দেখো C একটা, দুটো, H তিনটে, 1 4টে, অক্সিজেন একটা, CH3CHO অ্যাসিটালডিহাইড। ডিফারেন্স কত? একটা কার্বন, এখানে দুটো কার্বন, এখানে দুটো H, এখানে 4টে H, অর্থাৎ সেই CH2 গ্রুপের ডিফারেন্স কিন্তু রয়েছে। অর্থাৎ CH2 গ্রুপের ডিফারেন্স থাকবে প্রত্যেক ক্ষেত্রেই পরপর যে কোনো দুটি যৌগের একই শ্রেণীর অন্তর্গত। এই ঘটনাটা ঘটবে প্রত্যেকটা টাইপের যৌগের ক্ষেত্রেই ঘটবে, এবং এই শ্রেণীটাকে বলা হচ্ছে সমগণীয় শ্রেণী। ঠিক আছে? তো তোমরা আজকে যেটুকু দেখালাম সেটাকে একটু লিখে লিখে প্র্যাকটিস করো। নেক্সট দিন আমি এই চ্যাপ্টারটা শেষ করব। সেদিন আমরা একটু নামকরণ শিখব, আরও যৌগ কীভাবে লিখতে হয় সেটা একটু জানবো। আজকে একদম প্রাথমিক পাঠটা দিলাম, নিয়মকানুন বজায় রেখে গৃহবন্দী অবস্থায় থেকে আমরা পড়াশোনাটা চালিয়ে যাই। এইভাবেই এই মুহূর্তে চারিদিকে যে খারাপ অবস্থা দিনের পর দিন বাড়ছে, আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকে সচেতন থাকো, সতর্ক থাকো, এবং অবশ্যই বাড়িতে নিজেদের কাজটুকু, অর্থাৎ মাধ্যমিকের প্রস্তুতি, সেটা কিন্তু নিতে থাকো। যদি কোনো কোয়ারিজ থাকে ডেফিনেটলি আমার চ্যানেলে তোমরা তোমাদের প্রশ্ন রাখবে, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার। ভালো থাকবে, তোমাদের সকলের প্রতি শুভকামনা রইল।